গাড়িটা হাইওয়ের উপর দিয়ে পাগলের মতো ছুটছে। পাশের সিটে আদিবা ঘুমিয়ে পড়েছে। এত মার, এত অপমান ছোট্ট শরীরটা আর নিতে পারেনি। শুকিয়ে যাওয়া কাদার দাগে ওর ফ্যাকাশে মুখটা আরো মলিন লাগছে। কপালের কাটা জায়গাটা থেকে শুকনো রক্তের রেখা লাল বেয়ে নেমেছে। ইয়ার্জের মাথাটা গরম হয়ে আছে এখনো। রাগের চোটে এত দূরত্ব গাড়ি দ্রুত গাড়ি চালাচ্ছে যে 2 ঘন্টার রাস্তা 1 ঘন্টাতেই চলে এসেছে। গাড়ি হঠাৎ ব্রেক কষে থামলো একটা বিশাল হাসপাতালের সামনে। সাদা নীল রঙের বিল্ডিং, মেইন গেটের উপর বড় করে লেখা দেওয়ান মেডিকেল কলেজ হাসপাতাল। এটা শুধু ইট পাথরের হাসপাতাল না, এটা ওর দাদা মরহুম ডাক্তার ইয়াজ উদ্দিনের স্বপ্ন। ওর রক্তে মিশে থাকা অহংকার। হাসপাতালের সাথে আছে মেডিকেল কলেজ, আর ইয়াজ নিজে এই কলেজের সার্জারি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। পেশায় সে একজন কার্ডিওথেরাপিক সার্জন। অপারেশন থিয়েটার আর লেকচার হল, এই 2 জায়গাতেই ওর রাজত্ব। গাড়ি থেকে নেমে ইয়াজ একবার পাশের সিটে তাকালো। কাদা মাটি আর রক্তে মাখা আদিবা গভীর ঘুমে। ইয়াজের বুকের ভেতরটা হঠাৎ কেমন করে উঠল। এতক্ষণের রাগটা নিমিষে কোথায় উবে গেল। জায়গা নিল একরাশ খারাপ লাগা আর অপরাধবোধ। মেয়েটাকে ও এভাবে নিয়ে আসতে বাধ্য হয়েছে, কিন্তু অবস্থাটা তো ওর নিজের করা না। পকেট থেকে ফোন বের করে কাপা হাতে জায়ানকে কল দিল। দোস্ত শোন, খুবই আর্জেন্ট। মেয়েদের কিছু জামা কাপড় লাগবে, এখনই হাসপাতালে নিয়ে আয়। ওপাশ থেকে জায়ান অবাক হয়ে বলল, মেয়ে? কিসের মেয়ে? শালা, তোরও তো শুনতে হবে না, তোকে যা বলছি তাই কর। ওরে শালার ঘরের শালা, বয়স কত কি কিছুই যদি না বলিস, হুদায় আমি কোথা থেকে কি নিয়ে আসব। কি অকাম করছো শালা জানে। আমাকেও এর ভিতর আবার টানছস। মেজাজ এমনিতে প্রচণ্ড খারাপ আছে, বেশি রাগাস না। যা বলছি কর। কোনো মহিলা না, ছোট বাচ্চা, তাই এসব ওলট পালট কথা বলবি না। আমি বয়স বয়স জিজ্ঞেস করে বলছি। একটা দীর্ঘশ্বাস ফেলল। ফোনটা স্পিকারে দিয়ে সাইডের ছিটে রেখে দিল। হাতের আঙ্গুল দিয়ে মিউট করে রাখলো। তারপর ঝুঁকে আদিবার গালে আলতো করে টকা দিল। এই এই চুটকে ওঠ। গালে হালকা ব্যথা পেয়ে আদিবা আহা করে করে উঠল। ধীরে ধীরে চোখ মেলল। ভয়ে ভরা ফ্যালফ্যাল দুটো চোখ, পুরো শরীর কাদায় মাখামাখি। ভয়ে আবারও কুঁকড়ে গিয়ে মাথা নিচু করে ফেলল। ফিস করে বলল, জি বলেন। ইয়াজ সোজা চোখে ওর দিকে তাকিয়ে প্রশ্ন করল, তোর বয়স কত? আদিবা আরও নিচু হয়ে গেল। ঠোঁট কাঁপছে ফুলে যাওয়ার কারণে। 12। 12 শব্দটা কানে আসতেই ইয়াজের মনে হলো ওর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। চোখ দুটো বড় বড় হয়ে গেল। 2 হাতে নিজের মাথার চুল খামচে ধরে ছিটের সাথে হেলান দিয়ে বড় করে নিঃশ্বাস নিয়ে বিড়বিড় করে উঠল, চুটকি, তোর বয়স 12? খবরদার কাউকে বলবি না, কাউকে না, না হলে আমার জীবনের 12টা বেজে যাবে। মিউট খুলে ফোনটা কানে ধরল। জায়ানকে ধমকের সুরে বলল, ছোট বাচ্চাদের ড্রেস নিয়ে আয়, 12 বছরের বাচ্চা মেয়ের মাপের। তখন আদিবার দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে বলল, একজন ডাক্তার ঠিক আছে মানলাম, বাট একজন মেডিকেল কলেজের প্রফেসর হয়ে যদি কেউ শোনে আমি 12 বছরের মেয়ে বিয়ে করেছি, তাহলে আমার ক্যারিয়ার, আমার সম্মান, সত্যি সব কিছুর 12টা বেজে যাবে। কথা শেষ করেই গাড়ির দরজা খুলে দিল। একটু দ্বিধা না করে আদিবাকে 2 হাতে করে তুলে নিল। সোজা এমার্জেন্সি ওয়ার্ডে ঢুকে ডিউটির নার্সকে ডাকলো। গলার স্বর কঠিন, কিন্তু ভিতরে নার্স, ওকে নিয়ে যান। ভালো করে সারা শরীরের কাদা আর রক্ত পরিষ্কার করে দিন। সব ক্ষতগুলো ভালো করে ওয়াশ করে ড্রেসিং করে দেন। আমার বন্ধু ড্রেস নিয়ে আসছে, সেটা পরিয়ে দেবেন। নার্স কিছুটা অবাক হয়ে তাকালো। ইয়াজ স্যারকে এভাবে বাচ্চা মেয়েকে কোলে করে নিয়ে আসতে দেখে তারপর ভাবলো, মনে হয় অসহায় কোনো মেয়ে, হয়তো সে যেন হেল্প করছে, কিন্তু মুখে কিছু বলল না। ইয়াজ স্যার যখন বলেছেন তখন প্রশ্ন করার উপায় নেই। আদিবাকে নার্সের হাতে বুঝিয়ে দিয়ে ইয়াজ বাইরে এসে করিডোরের দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। প্রায় 40 মিনিট পর হাসপাতালের করিডোরে হাঁপাতে হাঁপাতে ঢুকলো জায়ান, হাতে দুটো শপিং ব্যাগ। ওকে দেখে ইয়াজের মাথার রাগটা আবার চলে গেল। দাঁতে দাঁত চেপে বলল, এত দেরি হলো কেন তোর? ঘুমিয়েছিলি নাকি শালা? জায়ান হাঁপাতে হাঁপাতে ব্যাগ দুটো সামনে ধরলো। আমি কি মেয়েদের জামা নিয়ে বসেছিলাম নাকি? তোর বাপ দিয়ে গেছে নাকি আমাকে? আমি কষ্ট করে দোকানে খুঁজে মাপ বুঝে আনতে সময় লাগে না? শালা, আবার আমারে কথা শোনাস? তারপর
ব্যাগের দিকে তাকিয়ে ভ্রু কুচকে বলল, কেস কি রে? তুই হঠাৎ ছোট বাচ্চাদের জামা আনতে বললি কেন? করেছিসটা কি তুই? সত্যি করে বল তো। তুই যে একটা জাউরা, সত্যি করে বল কি হয়েছে? ওদের কথার মাঝেই নার্স এসে দাঁড়ালো। স্যার, ওনার সমস্ত ক্ষত ওয়াশ করে মলম পট্টি দিয়ে দেওয়া হয়েছে। এখন জামা কাপড়টা চেঞ্জ করা উচিত। নার্সের পেছন দিয়ে উকি দিয়ে আদিবাকে দেখেই জায়ান চোখ ছোট ছোট বড় বড় করে বলল, এটাকে? ইয়াজ বিরক্ত হয়ে নার্সকে ইশারা করে চলে যেতে বলল। তারপর জায়ানের কথা শুনে বিরক্তিতে দাঁত চেপে বলল, আমার 3 কবুল বলা বাচ্চা বউ, আর আমি ওর থেকে 15 বছরের বড় সুগার ড্যাডি। আস্তাগফিরুল্লাহ! কী সব বলছি আল্লাহ! আমার জীবনে আর কি ঘটাবা? জায়ান যেন আকাশ থেকে বলল, মানে কী সব বলছিস? তোর মাথা ঠিক আছে তো? জাউরামেরও একটা লিমিট আছে শালা। ইয়াজ রাগে ফুঁসে উঠল। তোর মনে হয় এমন একটা সিরিয়াস কথা আমি তোর সাথে মিথ্যা বলবো? এমনি মাথা গরম আছে, বেশি কথা বলিস না। তোর 14 গোষ্ঠীর হাড়েও হলুদ দিয়ে দিব না হলে। জায়ান আবার আদিবার দিকে তাকালো। আদিবার দিকে জায়ান ওভাবে চোখ বড় করে তাকাতে দেখেই ইয়াস গর্জে উঠল, এই চোখ সরা চুটকির দিক থেকে, বলে জায়ানের কাছে এগিয়ে গিয়ে ওর হাতে ব্যাগটা ধরিয়ে দিল। তারপর আদিবার দিকে তাকিয়ে বলল, এখানে প্রয়োজনীয় সব জিনিসপত্র পেয়ে যাবে, সব চেঞ্জ করে নাও। আর তোমার পিরিয়ড হয়েছে, আমি নার্সকে দেখে তোমাকে হেল্প করতে বলছি। আর এই হট ব্যাগটা রাখো, পেটে ব্যথা করলে কাজে দেবে, সমস্যা নেই। কথাটা শুনেই আদিবার লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করলো। দুটো অচেনা ছেলের সামনে দাঁড়িয়ে আছে, তাদের ঠিক করে চেনে না, তার উপর নিজের পিরিয়ডের কথা এভাবে সবার সামনে বলা হচ্ছে। জায়ান সাথে ব্যাপারটা বুঝে গেল। ইয়াজের কাঁধে একটা গুঁতো দিয়ে ফিসফিস করে বলল, ইজু, তোর কি বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে? মেয়েটা লজ্জা পাচ্ছে, আর তুই সামনেই বলে দিলি এমনি শালা যাওরা। ইয়াজ ডান দিকে তাকিয়ে ঝাঁঝালো গলায় বলল, তোর এত পুরাণ পড়ছে কেন? হ্যাঁ, তোর এত ভাবনা কিসের? এত তাকানোর কি আছে? তোর দেখতে হবে না, চল বাইরে চল। বলে জায়ানকে টেনে করিডোরের বাইরে নিয়ে চলে গেল। মিনিট 2 পর নার্স ভিতরে ঢুকলো। খুব নরম গলায় আদিবাকে বলল, নার্সের সাহায্যে আদিবা ওয়াশরুমে ঢুকলো। ড্রেস পরিবর্তন করতে করতে ভাবতে থাকলো, কি হয়ে গেল, মাথা কিছুই কাজ করছে না। কোথা থেকে কথায় চলে এলো ওর জীবনটা, কেন এমন হলো? ওর বয়স মাত্র 12, কিন্তু এই 12 বছরের ছোট্ট জীবনেই ও অনেক কিছু দেখে ফেলেছে। মা বাবার ভালোবাসা তো কোনোদিন পায়নি। মামের বাড়িতে কাজের মেয়ের মতো থেকেছে। মামা থাকে বিদেশে, কম অত্যাচার, কম গালি সহ্য করেনি। আর শেষমেশ এত অপমান, এত লাঞ্ছনার পর বিয়ে করতে হলো, তাও মাত্র 12 বছর বয়সে, একটা অজানা রাগী 27 বছরের ডাক্তারের সাথে। চোখের কোণে জল জমলো, কিন্তু কাঁদল না, শুধু শক্ত করে ঠোঁট চেপে ধরল মেয়েটা। ইয়াজ এর কেবিনে বসে আছে এখন 2 বন্ধু। ইয়াজ 2 কোণই টেবিলের উপর রেখে 2 হাতে কপাল চেপে বসে। জায়ানও বিপরীত পাশের চেয়ারে বসে আছে। এতক্ষণে ইয়াজ শুরু থেকে শেষ পর্যন্ত সব খুলে বলেছে। জায়ানের মুখ থেকেও হাসি উধাও হয়ে গেল সব শোনার পর। গভীর একটা দীর্ঘশ্বাস ফেলে সে বলল, মেয়েটার জন্য খুবই খারাপ লাগছে রে ইজু। 12 বছরের একটা বাচ্চা জীবনে কি দেখলো? ইয়াস কোনো উত্তর দিল না, ফাঁকা দৃষ্টিতে টেবিলের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরে জায়ান আবার বলল, এখন কি করবি? ইয়াস বিরক্তিতে চুলে হাত চালিয়ে বলল, আমি নিজেও বুঝতে পারছি না। বাংলাদেশের আইনে 18 বছরের নিচের মেয়ে বিয়ে বৈধ না। এই বিয়ের কোনো আইনত ভিত্তি নেই। আমি একজন ডাক্তার, মেডিকেল কলেজ শিক্ষক। একটা 12 বছরের বাচ্চাকে স্ত্রী হিসেবে মেনে নেওয়ার প্রশ্ন ওঠে না। শালা মাথাটা একদম কাজ করছে না, কি ঝামেলায় যে পড়লাম। জান একটু চুপ করে থেকে ধীরে বলল, কিন্তু ধর্মীয় দিক থেকে তোদের বিয়ের আনুষ্ঠানিকতা হয়ে গেছে। ইয়াজ সঙ্গে সঙ্গে বিরক্ত হয়ে উঠে বসলো, ওসব আমি এখন বুঝি না। ওইটুকু একটা মেয়েকে বিয়ে করে আমি কি করব? আমার দুধ খাওয়াবো নাকি? সাদা মানুষজনের মাথায় কি থাকে বলতো? আমার বাচ্চার জীবন নিয়ে এভাবে খেলা করে, একটা বাচ্চার জীবন নিয়ে এভাবে খেলা করে। সে চেয়ারের হাতলে জোর চাপড় মারল। ওর কোনো দোষ নেই, কিন্তু এই অবস্থায় ওকে নিয়ে আমি কিভাবে থাকবো? অসম্ভব। জায়ান শান্ত গলায় বলল, তাহলে কি করবি বলে ভাবছিস এখন? ইয়াস কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, আমার একটা পরিচিত একটা এতিমখানা আছে, এখানে নিরাপদে থাকতে পারবে, পড়াশোনাও করানো হয়। আমার মনে হয় আপাতত এটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। ও অন্তত নিরাপদ থাকবে। জায়ান মাথা নাড়ালো।
আমিও তাই ভাবছি। অন্তত মেয়েটার ভবিষ্যৎটা বাঁচানো দরকার। ঠিক তখনই দরজায় নক পড়ল। কামিন। দরজা খুলে একজন নার্স ভেতরে ঢুকলেন। স্যার, মেয়েটার ড্রেসিং শেষ, চেঞ্জও করে দিয়েছি, সব ঠিকঠাক করে করে দেওয়া হয়ে গেছে স্যার। ইয়াস মাথা তুলে বলল, ওকে আমার কেবিনে নিয়ে আসুন। জি স্যার। কিছুক্ষণ পর দরজা খুলে আদিবা ভেতরে ঢুকলো। গায়ে হালকা আকাশি রঙের একটা ফ্রক, সঙ্গে সাদা লেগিংস। ভেজা চুলগুলো বেশ লম্বা ছড়িয়ে আছে, আস্তে পরিপাটি করে পিঠে ছড়িয়ে দেওয়া হয়েছে। কপালে ছোট ব্যান্ডেজটা ছাড়া আর কোথাও কাদামাটির কোনো চিহ্ন নেই। মাত্র 12 বছরের ছোট্ট মেয়েটার গোলগাল নিষ্পাপ মুখ, বড় বড় কালো চোখ আর উজ্জ্বল শ্যামলা গায়ের রং তাকে আরও কমল আর মায়াবী করে তুলছে। ইয়াজ আর জায়ান হাঁ করে তাকিয়ে থাকলো ওর দিকে। এভাবে দুজনকে তাকিয়ে থাকতে দেখে ভাবে লজ্জা পেল আরও। আদিবা আরও লজ্জা পেল, মাথা আরও নিচু করে নিল, চুপচাপ দরজার পাশে দাঁড়িয়ে রইল। ইয়াজ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলো, তারপর স্বরটা যতটা সম্ভব নরম করে বলল, এদিকে এসে বসো। আদিবা এসে চেয়ারে বসলো। ইয়াজ বলে উঠল, তোমার একটা কথা জিজ্ঞেস করব। জি। আমরা চাই তোমাকে একটা নিরাপদ এতিমখানায় রেখে আসতে। সেখানে তুমি থাকবে, পড়াশোনা করবে। তোমার কোনো আপত্তি আছে? প্রশ্নটা শুনে আদিবা কয়েক সেকেন্ড স্থির হয়ে বসে রইল। তারপর নিঃশব্দে চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করলো। সে হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছল। অনেক কষ্টে ঠোঁট নাড়িয়ে বলল, আমার আমার কোনো আপত্তি নেই। আমি শুধু পড়াশোনা করতে চাই। আর কিছু বলল না। মাথাটা নিচু করে শুধু ধীরে ধীরে সম্মতির ভঙ্গিতে মাথা নাড়ল। ইয়াজ আর জায়ান দুজনেই কিছুক্ষণ চুপ করে রইল। ঠিক আছে, তোমার পড়াশোনার দায়িত্ব নিয়ে চিন্তা করবে না। এর বেশি কোনো প্রতিশ্রুতি দিল না। রাত তখন অনেক। হাসপাতালের কাজ শেষ করে জায়ান আর ইয়াজ গাড়ি নিয়ে বের হলো। পথে একটি দোকান থেকে আদিবার জন্য কয়েক জোড়া জামাকাপড়, স্যান্ডেল, প্রয়োজনীয় টয়েস, একটা স্কুল ব্যাগ, খাতা কলম সহ কিছু দরকারের জিনিস কিনে নিল তারা। আদিবা পুরোটা সময় নিশ্চুপ, গাড়ি জানালার বাইরে তাকিয়েই বসে রইল। অবশেষে তারা শহরের উপকণ্ঠে অবস্থিত একটা এতিমখানার সামনে গাড়ি থামালো। ইয়াজের পরিচিত ব্যক্তির মাধ্যমে আগে থেকেই সব কথা জানানো ছিল। কর্তৃপক্ষ মেয়েটিকে স্নেহের সঙ্গে ভেতরে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিল। ইয়াজ ব্যাগগুলো এগিয়ে দিয়ে শান্ত গলায় বলল, ওর খেয়াল রাখবেন। আলতো আলতো আর যে কোনো প্রয়োজনে আমাকে জানাবেন। সব আনুষ্ঠানিকতা শেষ হতে বেশ কিছুটা সময় লাগলো। অবশেষে বিদায়ের মুহূর্ত এলো। আদিবা চুপচাপ দাঁড়িয়ে রইল। ইয়াজ এসে আদিবার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, চুটকে, এখানে এরা সবাই তোমার দেখাশোনা করবে। কোনো সমস্যা হবে না, তোমার পড়াশোনারও কোনো ক্ষতি হবে না। ভাগ্য ভালো থাকলে তুমি একটা পরিবার পেয়েছো। তোমার যাই হোক, ভালো থেকো। আল্লাহ হাফেজ। জায়ান ও মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আসি তাহলে আদিবা। আদি আবিদা শুধু মাথা নাড়ল। ইয়াজ আর জায়ান ফিরে গাড়ির দিকে হাঁটতে শুরু করলো। গাড়িতে ওঠার আগেই অজানা একটানে ইয়াজ একবার পেছন ফিরে তাকালো। দেখলো এতিমখানার গেটের সামনে দাঁড়িয়ে আদিবা এক দৃষ্টিতে তাদের দিকেই তাকিয়ে আছে, চোখ দুটো লাল। ইয়াজ এক মুহূর্ত স্থির হয়ে রইল, তারপর গাড়িতে উঠে বসলো। ইঞ্জিন স্টার্ট হতেই গাড়িটা অন্ধকার রাস্তা ধরে সামনে এগিয়ে গেল। আর গেটের সামনে দাঁড়িয়ে থাকা ছোট্ট মেয়েটা নিঃশব্দে সেই গাড়ির দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত চলে যেতে দেখল। চলবে গল্পটি চলাকালীন সবাই আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।